আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ক্লাসে। আশা করি সবাই পূর্বের মতোই ভালো আছো। তো আজকের ক্লাসে আমি আলোচনা করতে চাচ্ছি নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বই অর্থাৎ এসএসসি হিসাব বিজ্ঞান বইয়ের 7 অধ্যায় খতিয়ান এর 4 নম্বর যে সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নের আমি সমাধান করতে যাচ্ছি এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসগুলোকে এতটা ভালোবাসার জন্য। আশা করি সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবে এবং প্রতিনিয়ত আমার কাছে বলবে যে এই ক্লাসগুলো আমাদেরকে করান, আমরা এই ক্লাসগুলো চাই। যদি এভাবে বলতে থাকো তাহলে আমাকে ক্লাস আপলোড দেওয়া ছাড়ার কোনো উপায় নেই। ওকে, ক্লাস আপলোড করা ছাড়ার কোনো উপায় নেই। তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই অ্যান্ড সমাধান করি, দেখি আমাদের কি অবস্থা। ওকে, তো যেটা বলছিলাম আমরা সরাসরি অঙ্কে যাব। তার আগে আমি একটু উদ্দীপকটা পড়ি, দেখো অঙ্ক সমাধান করার আগে। জনাব রতন বড়ুয়া একজন ব্যবসায়ী। সাভারের আশুলিয়া বড়ুয়া নার্সারি নামে একটি নার্সারি আছে। সেখানে তিনি নানান ধরনের ফুল, ফল ও ঔষধি গাছের চারা উৎপাদন করে। 2017 সালের জুলাই মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। খুব ভালো কথা। 5 তারিখে আছে রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ক্রয়, গাছ ও বীজ গাছ। এখন কথা হচ্ছে, দেখো গাছ কিন্তু নর্মালি যদি আমরা চিন্তা করি, গাছ হচ্ছে একটা স্থায়ী সম্পদ বলা যায়, কিন্তু এখানে চিন্তা করো যে তার ব্যবসায় কিন্তু গাছের নার্সারি, চারা গাছের। তো এইখানে সে গাছ ক্রয় করবে, গাছ বিক্রয় করবে, এটাই কিন্তু তার ব্যবসা। সো এখানে তুমি বলতে পারো, স্যার গাছ কি মানুষ ডেলি ডেলি কিনে? হ্যাঁ, কারণ সে তো, এটা তোর ব্যবসা, সে প্রতিদিন কিনবে, প্রতিদিন কয়েক হাজার গাছ কিনবে, প্রতিদিন কয়েক হাজার গাছ বিক্রি করবে। তাহলে এখন বলতে পারো অনেকে, হ্যাঁ পূর্বের কথা চিন্তা করো, অনেকে বলতে পারো যে স্যার কোনো যেমন স্থায়ী সম্পদ আসবাবপত্র ক্রয় করলে, তো স্যার আপনি আগেই বলছেন যে আসবাবপত্র ক্রয় করলে কি হবে, সেটা আসবাবপত্র হিসাব লিখতে হবে। কিন্তু আসলে আসবাবপত্র ক্রয় করলে কখন আসবাবপত্র হিসাব লিখি? এটা স্থায়ী সম্পদ তখন যখন আমার ব্যবসায় আসবাবপত্রের না অন্য কোনো ব্যবসা, এটা তোমাকে বুঝতে হবে। অন্য কোনো ব্যবসা হলে সেখানে আসবাবপত্রটা আমার ব্যবসায় সাপোর্ট করে, আসবাবপত্র কোনো কি না, আসবাবপত্র তখন কোনো পণ্য না, কারণ ওটা আমি ব্যবহার করব, ওটা পণ্য না। পণ্য কোনটা? যেটা আমি বিক্রি করার জন্য কিনি, ওটাই কি পণ্য? তাহলে এটা কি পণ্য না, এই জন্য এটা কি হবে, স্থায়ী সম্পদ। কিন্তু যখন আমি আসবাবপত্রেরই ব্যবসা করব তখন আমার পণ্য এটা, আমি এটা নিয়মিত কিনবো, নিয়মিত এটা বিক্রি করব। কথা ক্লিয়ার? এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, তারপর চলো আমরা দেখি কি বলছে। সো এখানে ক নাম্বার বলতেছে, বড়ুয়া নার্সারির 5 ও 10 তারিখের, হ্যাঁ 10 জুলাইয়ের লেনদেনগুলোর জাবেদায় লিপিবদ্ধ করো। সাধারণ জাবেদা কি বলছে? সাধারণ জাবেদা। জাবেদা মানে কি? সাধারণ জাবেদা। কত তারিখ? 5 তারিখ আর 10 তারিখের। তো চলো আমরা সাধারণ জাবেদা ছক করি। সো প্রথমে আমাদেরকে ছক করতে হবে। কি করতে হবে? ছক করতে হবে। তো ছক নর্মালি আমরা কিভাবে করে থাকি ছক? দেখো আমরা ছক নর্মালি করে থাকি, প্রথমে আমরা শিরোনাম লিখি, তারপর এইখানে এই যে প্রথমে এখানে দিব কি তারিখ, তারিখের ঘর, এটা হচ্ছে শিরোনামে ডেবিট টাকা ক্রেডিট টাকা দুটোই লিখতে হয়। এমনি 5টা ঘর হয়। কয়টা? 5টা। নর্মাল আগের মতো 5টা ঘর হয়। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, না দেখলে, না বুঝলে আমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? তোমরা যদি কথা চেপে রাখো তাহলে তো সমস্যা। আমাকে কমেন্টে বলবা যে স্যার আমি এটা বুঝি না, তাহলে আমি বুঝাই দেবো। প্রথমে কি লিখবো? সুন্দর করে প্রতিষ্ঠানের নাম লিখবো। কার নাম? বড়ুয়া। কি? বড়ুয়া নার্সারি। কি লিখবো? বড়ুয়া নার্সারি। তাহলে এখানে লিখি বড়ুয়া, বড়ুয়া নার্সারি, নার্সারি। এটা কি? সাধারণ জাবেদা। কি এটা? সাধারণ জাবেদা। ব্যাস। প্রথমে শিরোনাম কি? তারিখ। তারপরে কি লিখব? বিবরণ। তারপরে এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। জাবেদা করার সময় জাবেদা পৃষ্ঠা, খতিয়ান করার জাবেদা করার সময় খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান করার সময় জাবেদা পৃষ্ঠা, নর্মাল পূর্বের মতো। এটা কি? ডেবিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। সন্দেহ আছে? নাই, সন্দেহ থাকবে কেন? হ্যাঁ, নর্মাল জিনিস, সন্দেহ থাকবে না। ওকে, এভাবে তুমি লিখবা, দেখে নাও। হ্যাঁ দেখে নাও, এটা কি ক নাম্বার?
এটা কি ক নাম্বার, দেখে নাও, একটু তুলে নাও তোমরা, মার্ক করে তুলে নাও সুন্দর করে। ওকে, নোট করে নাও। তারপরে চলো এবার পরে যাই। এরপর কি আছে, প্রথমে আমরা তারিখ দিব। কত তারিখ? জুলাইয়ের 5 তারিখ আর 2017 সাল। তাহলে লিখো 2017 সাল জুলাই 5। তো জুলাই 5 তারিখে যাই, কি বলছে দেখি। রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়। দেখো এখানে কয়েকটা জিনিস বোঝার আছে, খুব ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট আছে। প্রথম ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে রহিম অ্যান্ড সন্স, কি আছে? রহিম অ্যান্ড সন্স। দ্বিতীয় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে কোথাও নগদ কথা লেখা নাই। কি লেখা নাই? নগদ কথা। তার মানে কি, রহিম অ্যান্ড সন্স লেখা মানে কি, এটা বাকিতে, লেনদেনটা কিসে? বাকিতে। মনে থাকবে, যদি কারো নাম লেখা থাকে তাহলে ওই লেনদেনটা বাকিতে হয়েছে, আর যদি নাম লেখা না থাকে তাহলে ধরে নিব কি নিশ্চয়ই নগদে হয়েছে। আর নাম আর নগদ দুটো একসাথে আছে তাহলেও নগদে, কিন্তু নগদ কথা বলা নাই, নাম আছে, তাহলে কি বাকিতে। নিকট থেকে বীজ ও গাছ ক্রয়, তো আমার ব্যবসা বীজ গাছের, তাহলে আমি এটা পণ্য ধরে নিব। কি নিব? পণ্য। আর পণ্য হলে কি হিসাব লিখতে হয়? ক্রয় হিসাব। তাহলে আমরা এখানে কি লিখব? প্রথমে ক্রয় হিসাব। কি লিখব? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। আমি এটা বাকিতে ক্রয় করেছি না, আমি কি টাকা দিছি? দেই নাই। টাকা না দিলে সেটা কি? টাকা না দিলে সেটাকে কি বলি? পাওনাদার। কেউ যদি আমার কাছে টাকা পায় তাকে আমরা কি বলি? পাওনাদার। তাহলে এখানে লিখব কি? পাওনাদার হিসাব। কি লিখব? পাওনাদার। পাওনাদার রহিম, এখানে লিখবা রহিম অ্যান্ড সন্স হিসাব কি হবে? ক্রেডিট হবে। কি হবে? ক্রেডিট। আমি সংক্ষেপে লিখলাম, তুমি সুন্দর করে লিখবা। হ্যাঁ, কি হবে এটা? ক্রেডিট। মনে থাকবে, এটা ক্রেডিট হবে। ওকে, তো কত টাকা? 25,000 টাকা। তাহলে এখানে লিখতে হবে 25,000 টাকা। 25,000 টাকা। 25,000 টাকা। ব্যাস, হয়ে গেছে। এবার এখানে আমরা ব্যাখ্যাটা লিখে দেব। দেখো এখানে ব্যাখ্যাটা লিখে দেব, এইখানে দাগ দেব, এখানে দাগ দেব, দিয়ে ব্যাখ্যা লিখব। ব্যাখ্যা কি লিখব? বাকিতে, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়। ব্যাস। এবার হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। জুলাইয়ের 10। তো জুলাইয়ের 10-এ আমরা যাই, একটু দেখি কি বলছে। জুলাইয়ের 10 তারিখে বলছে রাশেদ অ্যান্ড কোম্পানির নিকট নগদে বিক্রয়। খেয়াল করে, একটু আগে যা ব্যাখ্যা দিলাম, রাশেদ অ্যান্ড কং আছে, হ্যাঁ, আবার এখানে নগদ লেখা আছে। তাহলে কি এটা বাকিতে হবে? হবে না। কেন? কারণ নগদ কথা লেখা আছে। তাহলে নগদে কি করছে? বিক্রয় করছে। তো বিক্রয় আগের বার ক্রয় করছিল, ক্রয় কি একটা ব্যয়। তো আমি যত ক্রয় করব তত কি বাড়বে? আমার ব্যয় বাড়বে, আর ব্যয় বাড়লে ডেবিট হয়। এই জন্য আমরা এখানে কি লিখেছিলাম? ক্রয় হিসাব ডেবিট লিখেছিলাম, কারণ ক্রয় নামক ব্যয় বাড়ছিল। আবার বাকিতে ক্রয় করার কারণে পাওনাদার বাড়ছিল, পাওনাদার হিসাব কি? ক্রেডিট, কারণ পাওনাদার নামক দায় বৃদ্ধি পাইছিল। তো আমি এখন কি করছি? দেখো এখন আমি বিক্রি করছি। এখন আমি কি করছি? বিক্রি করছি। তো বিক্রয় করলে কি বাড়ে? নগদে বিক্রয় করছি, তো নগদ টাকা বাড়বে না আমার প্রতিষ্ঠানে? নগদ টাকা নামক সম্পদ বাড়বে। এই জন্য আমি কি লিখব? নগদান হিসাব লিখব। কি লিখব? নগদান হিসাব। নগদান হিসাব। তো নগদান হিসাব কি? ডেবিট হবে। নগদান হিসাব ডেবিট। খেয়াল করো, নগদান হিসাব ডেবিট। ডেবিট। তারপর আরেকটা কি, আমি কি করেছি? কাজটা কি? বিক্রয়। 37,000 টাকা। বিক্রয়, বিক্রয় একটা আয়, আর আয় যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয়। এই জন্য লিখবো কি? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। 37,000 টাকা। 37,000 টাকা। 37,000 টাকা। ব্যাস, হয়ে গেছে। এখন এখানে কি করব? এখানে একটা হচ্ছে দাগ দিব, এই যে এটা হিসাবটা এখানে দাগ দিয়ে রাখবো। ওকে, ভিতরে কি লিখতে হবে? ব্যাখ্যা লিখতে হবে। নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়। বিক্রয়। আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদেরকে কিন্তু খ নাম্বারে কি বলছে? খ নাম্বার রহিম অ্যান্ড সন্স হিসাব, নগদান হিসাব টিচকে করতে বলছে। তো এই হিসাব লেখা এখানে লাস্টে কখনো দেখবা যদি হিসাব লেখা থাকে তাহলে সেটা কি? খতিয়ান। খতিয়ান লেখা না থাকলেও কি সেটা? খতিয়ান। বিক্রয় বলছে, লাস্টে কি আছে? হিসাব আছে। এখানেও হিসাব আছে, এখানেও কি? হিসাব আছে, এখানেও হিসাব আছে। তো যতবার হিসাব বলবে ততবার কি? খতিয়ান। আর খতিয়ান করতে গেলে আমাদেরকে সব জাবেদা
করে নিতে হয়। তো আমি যেমন 5 তারিখ আর 10 তারিখে করে ফেলছি, ওরা ক নাম্বারে বলছিল সেই জন্য। কিন্তু 19, 30 আর 31 আমাদেরকে করে নিতে হবে আলাদা, হ্যাঁ। আর যারা পারে তাদের করার দরকার নেই। তো আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। আমাদের অঙ্ক কি এখানেই শেষ, এই যে এখান পর্যন্তই আমার অঙ্ক শেষ। এখন আমরা এক্সট্রা একটু কাজ করব। কি করব? এক্সট্রা, এটা না করলেও সমস্যা নেই। তো এটা যদি আমি এক্সট্রা করি, তাহলে দেখো আমি এক্সট্রা যদি করি তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা, হ্যাঁ। এক্সট্রা করলে বুঝতে পারবো। এবার এক্সট্রা করতে গেলে দেখো আমি একটু নর্মালি করব, জাস্ট খসড়া করে নিব, জাবেদা খসড়া করে নিব। কিভাবে? দেখো 19 তারিখে বলছে গাছ ফেরত দেয়া হলো। তুমি ক্রয় করছিলা, এখন ফেরত দিছো। শোনো, ক্রয় করেছো, ফেরত দিছো, তাহলে ক্রয় ফেরত। তাহলে ক্রয় কি? ক্রয় ফেরত। দেখো ক্রয় ফেরত। তাহলে ক্রয় করলে আমাদের ক্রয় হিসাব কি লিখি? ডেবিট লিখি, কারণ ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তো ক্রয় হিসাব ডেবিট। কিন্তু ক্রয় ফেরত তাহলে কি হবে? ক্রয়ের বিপরীত হবে না? ক্রয় হিসাব যদি ডেবিট হয়, ক্রয় ফেরত কি? ক্রেডিট। তাহলে এই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আবার এর বিপরীত কি হবে? আমি কার কাছ থেকে ক্রয় করেছিলাম? আমার পাওনাদারের কাছ থেকে। সে আমার কাছে টাকা পাইতো, সে কি আমার কাছে এখন টাকা চাবে না। এজন্য কি করতে হবে? পাওনাদারটা কি কমে যাবে না? তাকে যদি আমি 2000 টাকার পণ্য ফেরত দিই, ওই 2000 কিন্তু সে আমার কাছে চাবে না। 10,000 টাকার পণ্য ফেরত দিলে ওই 10,000 টাকা সে আমার কাছে চাবে না। কারণ কি? আমি বাকিতে কিনছিলাম, ভালো হয় না, পণ্য ফেরত দিছি, তার মানে কি? দায়ও কমে যাবে। আমার যেমন ব্যয় কমে গেছে, দায়ও কমে যাবে। তো দায় একটা কি? দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়, দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে এখানে লিখবো পাওনাদার। কি লিখবো? পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব কি হবে? ডেবিট হবে। তো পাওনাদার হিসাব ডেবিট, কারণ দায় কমে যাচ্ছে। আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, কারণ ব্যয় কমে যাচ্ছে। ঠিক আছে? ওকে, এবার দেখো টাকার পরিমাণটা দেখো। গাছ ফেরত দেওয়া হলো 2500 টাকা। এই যে 2500 টাকা। তাহলে 2500 টাকা হলে এখানে 2500 টাকা লিখে দিব। 2500 টাকা, 2500 টাকা। জাস্ট এটা খসড়া, এটা কি খসড়া তৈরি করে নিলাম। ওকে, 19 তারিখ, এটা কি 19 তারিখ, এখানে লেখো 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ। তুমি নর্মাল যে কোনো জায়গায় করে নিতে পারো। শোনো, আরেকটা কথা বলি, সেটা হলো তোমরা যারা এখনও দ্বিতীয়দ্বন্দ্বে আসো যে আমি 499 টাকা দিয়া স্যারের কাছে ভর্তি হব, কি হবে না হবে, স্যারে ক্লাস করাবে কি করাবে না। আসলে ক্লাস করায় কিসে? জুমে। জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি, জুম অ্যাপে। জুম অ্যাপ শুনছো না? মিটিং হয় জুম অ্যাপে ক্লাস হবে অনলাইনে, বড় বড় প্রতিষ্ঠান যে করায়, এবং আমি ক্লাস করাবো। হ্যাঁ, মাত্র 499। কত? 499। কয়েকদিন টাকা জমাইলেই তুমি ভর্তি হতে পারবা। হ্যাঁ, কয়েকদিন টাকা জমাবা, তোমার হাত খরচের টাকা ভর্তি হবা। এবার ভর্তি হলে দেখো জুম অ্যাপে ক্লাস হবে, হ্যাঁ, এবং পুরো বই শেষ করাবো। আবার তুমি একবার ভর্তি হলে 1 বছর ক্লাস করবা, 1 বছর। আবার মানে একবার বোর্ড পরীক্ষা পর্যন্ত। আবার আমার যে লেকচার শিটগুলো সারা দেশে বিক্রি করি, হ্যাঁ, তো এই লেকচার শিটগুলো অনেক সুন্দরভাবে তৈরি করে, এখান থেকে MCQ সিকিউ কমন আসে। সো তুমি যদি সাজেশনের মতো, তো তুমি যদি ভর্তি হও, সামনে যতদিনই আছে, মাত্র একটা বার তুমি খরচ করে দেখো, ক্লাস করো, তারপর তুমি বুঝতে পারবা যে আসলে ক্লাস করে লাভ না লস। বুঝছো? তুমি নিজে বলবা যে স্যার ক্লাস করে আমার উপকার হয়েছে। না বলো তাহলে তুমি টাকা রিটার্ন পাবা। ঠিক আছে? টাকা রিটার্ন। এই জন্য কী করবা? আজকে যোগাযোগ করবা। কোথায় যোগাযোগ করবা? স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে কল দিলেই হবে, আমি রিসিভ করবো। দেন আমার সাথে কথা বলে ভর্তি হবা। ওকে, দেখো 19 তারিখের পরে কি আছে? 30 তারিখ। 30 তারিখে কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে। 30 তারিখে কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে। তাহলে এখানে লিখবো কি? 30 তারিখ। কী করছো? কর্মচারীকে বেতন। তো বেতন দিলে ব্যয়, বেতন কি একটা ব্যয় না? ব্যয় বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কি লিখবো? বেতন হিসাব। কি লিখবো? বেতন। আমি কিন্তু খসড়া, এই জন্য আমি কিছু লিখতেছি না, শকটক দিচ্ছি না। বেতন হিসাব ডেবিট। আচ্ছা, আমি তারে কি বেতন মুখে মুখে দিছি যে ভাই বেতন দিলাম? না, আমার পকেটের টাকা আমি তাকে দিছি। তো পকেটের টাকা দিলে পকেটের টাকা কমবে না বাড়বে? কমবে। তাহলে নগদ টাকা, পকেটের টাকা, নগদ টাকা একটা কি? সম্পদ। সম্পদ কমে যাবে, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে কি হবে? কি লিখবো বলো? নগদান হিসাব ক্রেডিট। কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট। আর নগদান হিসাব কেন ক্রেডিট? কারণ নগদ টাকা নামক সম্পদ কমে যাবে। ঠিক আছে? তাই সম্পদ কমে যাবে, এই জন্য কী হবে? ক্রেডিট হবে। তো ওনারে কত টাকা বেতন দেওয়া হয়েছে? ওনার বেতন হচ্ছে 4500 টাকা। 4500 টাকা। তাহলে এখানে লিখবো 4500 টাকা। 4500 টাকা। ব্যাস। এরপরে 30 তারিখের পরে দেখো, 30 তারিখের পর কি আছে? 31 তারিখে বলছে কি? বিজ্ঞাপন ব্যয় কত টাকা? 1500 টাকা। তো বিজ্ঞাপন ব্যয়, চিন্তা করো, বিজ্ঞাপন একটা কি? ব্যয়। বেতন যেমন একটা ব্যয়, ক্রয় একটা ব্যয়, বিজ্ঞাপন একটা ব্যয়, ভাড়া একটা ব্যয়, এগুলো ব্যয়। আমার শিটের মধ্যে দেখবা শুধু ব্যয়গুলো সব লেখা আছে আলাদা করে। জাস্ট একটা পেজ আছে, একটা পেজ। ওই শিটটা নিতে চাইলে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করো। 30 তারিখের পর 31 তারিখে।
তো বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপন একটা ব্যয় না, ব্যয় বাড়লে কি হয়, ডেবিট হয়। সম্পদ আর ব্যয় যত বাড়বে তত ডেবিট, ঠিক আছে। আর আয় দায় মালিকানা সত্ত্ব যত কমবে তত ডেবিট, তত কমবে। তাহলে ব্যয় বিজ্ঞাপন হিসাব, ব্যয় হিসাব লেখা যাবে না, কি লিখতে হবে, বিজ্ঞাপন হিসাব, ব্যয় হিসাব হয় না, বিজ্ঞাপন হিসাব। তো বিজ্ঞাপন হিসাব কি, ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আচ্ছা আমি নগদ টাকা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছি না, তাহলে আমার কাছ থেকে কী কমবে, নগদ টাকা কমবে। তো নগদ টাকা একটা সম্পদ, তাহলে লিখবো কি, নগদান হিসাব। কি লিখবো, নগদান হিসাব, নগদান হিসাব। নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট, কত টাকা, 1500 টাকা, 1500 টাকা। ব্যাস, এ হচ্ছে আমার সব জাবেদার শেষ, সব জাবেদার শেষ। এখন আমি কি করব, দেখো আমাকে বলছে আমার জাবেদার কাহিনী শেষ, হ্যাঁ, ক নাম্বার তো অনেক আগেই শেষ, আর আমি অতিরিক্ত করে রাখলাম। রহিম অ্যান্ড সন্স হিসাব, কী হিসাব, রহিম অ্যান্ড সন্স। রহিম অ্যান্ড সন্সের আরেকটা নাম আছে, কি বলো তো, রহিম অ্যান্ড সন্সের আরেকটা নাম আছে পাওনাদার হিসাব। আমি দুই জায়গায় দেখো পাওনাদার লিখেছিলাম, এই যে দুই জায়গায় পাওনাদার লিখেছিলাম, খেয়াল করো। এই যে পাওনাদার, এখানে কি লিখেছিলাম, পাওনাদার লিখেছিলাম না, এই যে এখানে পাওনাদার লিখেছিলাম। তো এটার আরেকটা নাম কি, এই পাওনাদারের আরেক নাম কি বলো, পাওনাদার আরেক নাম হচ্ছে রহিম অ্যান্ড সন্স। কি, রহিম অ্যান্ড সন্স, রহিম অ্যান্ড সন্স। সো এটা মাথায় রাখবা। আরেক জায়গায় আছে, এই যে অলরেডি আমি এখানে দিয়েছিলাম, হ্যাঁ, এই যে রহিম ব্র্যাকেটে দিয়েছিলাম। তো এটার কি করতে বলছে, খতিয়ান করতে বলছে, এবং কি ছকে, দেখো টি ছকে করতে বলছে। টি ছকে ঘরে 8টা, কয়টা, 8টা ঘর হয়। তাহলে আমরা নিউ পেজে গেলাম, দেন 8টা ছক নিলাম, 8টা, কয়টা, 8টা, খেয়াল করো। ওকে, তো 8টা ছক করব, এইখানে 2টা খতিয়ান হবে। কি কি খতিয়ান বলছে একটু দেখো, কি কি খতিয়ান বলছে খেয়াল করো। বলছে কি, রহিম অ্যান্ড সন্স হিসাব এবং নগদান হিসাব, রহিম অ্যান্ড সন্স এবং নগদান হিসাব। দেখো তাহলে প্রথমে রহিম অ্যান্ড সন্স, তারপর নগদান হিসাব। তো আমি ছকটা করি, 8টা ঘর হবে, মনে রাখবা, 4টা 4টা 8টা টোটাল। তো এরকম ঘর তৈরি করে মাঝখান দিয়ে অর্ধেক করবো, অর্ধেক অর্ধেক করে তারপর সমাধান করবো। দেখো এখানে প্রথমে তারিখ দিব, প্রথমে কি দিব, তারিখ, প্রথমে হচ্ছে তারিখ দিব, দিলাম। তারপরে কি দিব, বিবরণ দিব, হিসাবের শিরোনাম বা বিবরণ। তারপর কি দিব, জাবেদা পৃষ্ঠা, খতিয়ান করতেছি না, জাবেদা পৃষ্ঠা দিব। তারপরে টাকার ঘর দিব। সেম কাহিনী আবার পরের বার কি লিখব, এখানে তারিখ লিখব, তারপর কি লিখব, বিবরণ লিখব। তারপরে বিবরণ লেখার পরে কি লিখতে হবে, বিবরণ লেখার পরে এরপরে লিখব হচ্ছে কি, জাবেদা পৃষ্ঠা, হ্যাঁ, জাবেদা পৃষ্ঠা লিখব। তো জাবেদা পৃষ্ঠা লেখার পরে কি করতে হবে, এই যে টাকা, খেয়াল করো টাকা। তো এখানে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথমে শিরোনামটা লিখতে হবে। কি, প্রথমে কি করব, শিরোনাম লিখব। তো কি শিরোনাম লিখব, বড়ুয়া নার্সারি। কি লিখব, বড়ুয়া, বড়ুয়া নার্সারি, হ্যাঁ, বড়ুয়া নার্সারি, বড়ুয়া নার্সারি লিখলাম। এটা হচ্ছে কি, খতিয়ান। কি লিখতেছি, খতিয়ান। এবং পাশে ব্র্যাকেটে লিখব টি ছক। কি, টি ছক। বাম পাশে ডেবিট হয়, বাম পাশে কি হয়, ডেবিট হয়, বাম পাশে ডেবিট। আর ডান পাশে কি, ক্রেডিট, ক্রেডিট। বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট, এটা মাথায় রাখবে। সো এইভাবে আর কি আমাদেরকে ছক করতে হয়, মাথায় রেখো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই পারবা, খুব সহজে পারবা এগুলো, ছোটো ছোটো ব্যাপার, ঠিক আছে, ছোটো ছোটো ব্যাপার তোমরা সবাই পারবা। ওকে, এখন আমি কি হিসাব করতেছি বলো তো, আমি যে হিসাব করতেছি সেই নামটা এখানে প্রথমে লিখতে হবে। তো কি হিসাব করতেছি আমি, রহিম অ্যান্ড সন্স। তাহলে এখানে লিখবো কি, রহিম অ্যান্ড সন্স, রহিম অ্যান্ড সন্স হিসাব, রহিম অ্যান্ড সন্স হিসাব। শিরোনামগুলো লিখে দেই, এটা হচ্ছে তারিখ, এখানে বিবরণ বা হিসাবের শিরোনাম, এটা জাবেদা পৃষ্ঠা, খতিয়ান করার সময় জাবেদা পৃষ্ঠা লিখতে হয়। এটা কি, ডেবিট, এটা কি, ডেবিট, এটা সরি ডেবিট বলতেছি, এটা টাকা, টাকা। এটা কি, তারিখ, আবার বিবরণ, সেম একই জিনিস, এই যে এই পাশে যা লিখছি এই পাশেও তাই। তারপর জাবেদা পৃষ্ঠা, তারপর কি, টাকা। তো বোঝা যাচ্ছে ক্রেডিট টাকা, ডেবিট পাশে ডেবিট টাকা। এবার রহিম অ্যান্ড সন্স যত জায়গায় আছে তত জায়গা থেকে আমরা তথ্য এনে এখানে বসাবো। তো দেখি রহিম অ্যান্ড সন্স কোথায় আছে, আমরা হচ্ছে জাস্ট এইখানে যাব, রহিম অ্যান্ড সন্স, আমাদের আর বই লাগবে না, আমরা জাস্ট এখান থেকে খুঁজে বের করতে পারবো। তো দেখো রহিম অ্যান্ড সন্স যদি বলি, এই যে একটা রহিম অ্যান্ড সন্স ক্রয় করেছিলাম এবং পাওনাদার হিসাব ছিল, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট মানে রহিম অ্যান্ড সন্স ক্রেডিট, পাওনাদার মানে রহিম অ্যান্ড সন্স। তো রহিম অ্যান্ড সন্স কি,
ক্রেডিট, রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। কত টাকা? 25,000 টাকা। তো আমরা লিখতেছি মানে হিসাব করতেছি রহিম অ্যান্ড সন্সের, কিন্তু লিখবো তার বিপরীতটা কি? ক্রয় হিসাব। কি লিখবো? ক্রয় হিসাব লিখবো, মাথায় রাখবা। তাহলে এখানে আমরা কি লিখবো? ক্রয় হিসাব। এখন স্যার ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? এই রহিম অ্যান্ড সন্স কোন পাশে ছিল দেখো তো? রহিম অ্যান্ড সন্স ক্রেডিট পাশে ছিল, তাহলে আমরা লিখবো কি? ক্রেডিট পাশে। কোথায়? ক্রেডিট পাশে, এবং লিখবো ক্রয় হিসাব। তাহলে মাথায় রাখবা কি আমি কি হিসাব করতেছি? রহিম অ্যান্ড সন্স হিসাব। কি হিসাব? রহিম অ্যান্ড সন্স হিসাব। তো এই জন্য রহিম অ্যান্ড সন্স ক্রেডিট, তাই আমি ক্রেডিট পাশে লিখবো, কিন্তু লিখবো ওর বিপরীতটা, ক্রয় হিসাব লিখবো। ঠিক আছে? আচ্ছা, কত টাকা ছিল? ছিল হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা, 25,000 টাকা। এবং এটা হচ্ছে 2017 সালের জুলাইয়ের 5 তারিখ। জুলাইয়ের কত? 5 তারিখ। তারপরে আর কোথায় ছিল রহিম অ্যান্ড সন্স? এখানে কিন্তু রহিম অ্যান্ড সন্স নাই। তা নিচের দিকে যাই, নিচের দিকে এক জায়গায় ছিল, কোথায় জানো? এই যে দেখো এখানে রহিম অ্যান্ড সন্স আছে, পাওনাদার। এই যে রহিম অ্যান্ড সন্স, পাওনাদার কি? এই পাওনাদারের নামও রহিম অ্যান্ড সন্স। তাহলে এর বিপরীত কি আছে? ক্রয় ফেরত হিসাব আছে। আর রহিম অ্যান্ড সন্স ডেবিট, কিন্তু রহিম অ্যান্ড সন্স এখানে ডেবিট, তার মানে আমরা লিখবো কোথায়? এই যে ডেবিট পাশে লিখবো। কি লিখবো? ডেবিট পাশে। তো ডেবিট পাশে কি লিখবো? এটা লিখি 2017 সাল জুলাইয়ের কত তারিখ? জুলাইয়ের কত তারিখ একটু দেখে নেই। জুলাইয়ের হচ্ছে রহিম অ্যান্ড সন্স 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ। তাহলে এখানে লিখবো জুলাই 19। আর লিখবো ক্রয় ফেরত হিসাব। দেখো এই যে পাওনাদারের বা রহিম অ্যান্ড সন্স বা পাওনাদার একই কথা, ওর বিপরীত কি? ক্রয় ফেরত। তাহলে এখানে লিখবো কি? ক্রয় ফেরত হিসাব। কি লিখবো? ক্রয় ফেরত হিসাব। তো কোন পাশে লিখলাম? ডেবিট পাশে। কেন ডেবিট পাশে? কারণ এখানে পাওনাদার বা রহিম অ্যান্ড সন্স হিসাব ডেবিট। পাওনাদার বা রহিম অ্যান্ড সন্স হিসাব ডেবিট দেখে আমরা ডেবিট পাশে লিখলাম। তো কত টাকা হবে চলো দেখি। 2,500 টাকা। কত টাকা? 2,500। তাহলে এখানে লিখবো 2,500। আচ্ছা, রহিম অ্যান্ড সন্স কি আর আছে? নাই। আছে আর নাই? দেখো কোথাও নাই, রহিম অ্যান্ড সন্স কোথাও নাই। আচ্ছা, তুমি এখানে দেখো তো প্রয়োজনে, বিজ্ঞাপন, নগদান, বেতন, নগদান, ক্রয়, পাওনাদার, এটা রহিম অ্যান্ড সন্স। দেন এদিকে যদি দেখো আর উপরে বা হচ্ছে এখানে নগদান, বিক্রয়, ক্রয়, পাওনাদার, নাই, আর কোথাও নাই। তাহলে এখন আমার কাজ কি বলো? এখন আমার কাজ হচ্ছে আমি এবার দেখব যে আমার এখানে মানে কোন পাশে বেশি আছে, কোন পাশে বেশি আছে। তো দেখলাম ক্রেডিট পাশে বেশি আর ডেবিট পাশে কি? কম। তাহলে আমি ক্রেডিট পাশেরটা দুই জায়গায় লিখব। এই যে 25,000, হ্যাঁ আমি একটু উপরে লিখি, আর একটু 25,000 লিখেই ডাবল দাগ, কোনো কথা নেই। আবার ওই টাকাটা এখানে লিখব। দেখো এই টাকাটা এখানে লিখব। কত? 25,000। হ্যাঁ, একটু কালারটা একই রকম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দাগ দিব, দিয়ে লিখবো কি? 25,000। কোন টাকা লিখবো? এই যে 25,000। আমি এখানে তো 2500, আমি 2500 লিখবো না, আমি লিখবো কি? 25,000। এটা ডাবল দাগ দিয়ে আটকাবো। এবার দেখো এই 25,000, এখানেও কি? 25,000। তাহলে 25,000 থেকে এইখানে যত টাকা থাকবে, যেমন এখানে একটা আছে 2500 আছে, যদি আরও থাকতো আরও লিখতাম, সেটা বাদ দিব। তো এখানে আরও যদি 2-4টা থাকতো এখান থেকে বাদ দিতাম এই 25,000 থেকে। তো 25,000 থেকে 2500 বাদ দিলে কত হয়? 22,500 হয়। কত হয়? 22,500 হয়। কত হয়? 22,500 হয়। তো আমি 22,500 এখান থেকে কি করব? 22,500, এই যে এখানে 22,500 টাকা লিখব। তো এই 22,500 আমি এখন এটার নাম কি দিব? ব্যালেন্স সিডি। কি দিব? ব্যালেন্স সিডি। এবং এটা হচ্ছে এই মাসের লাস্টের তারিখে, জুলাইয়ের 31। কী হবে? জুলাই 31। কথা ক্লিয়ার? জুলাই 31-এ। এবার এই ব্যালেন্স সিডি যেটা লিখছি জুলাই 31, ব্যালেন্স সিডি 22,500, এটা আবার জুলাইয়ের পর কি? আগস্ট না? জুলাইয়ের পর আগস্ট। তাহলে আগস্ট মাসের 1 তারিখে চলে যাবে, এবং এখানে লিখবো ব্যালেন্স বিডি। সেম জিনিস এখানে লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। খেয়াল করো, এই যে 31 তারিখ জুলাইয়ের, এটা জুলাইয়ের পরের মাস কি? আগস্ট। এবং এই ব্যালেন্স সিডিটা এখানে হবে ব্যালেন্স বিডি। এখানে 22,500 এখানে চলে আসবে 22,500 টাকা। আমি কিন্তু এখানে যে নামাইছি প্রথমে, যে বেশি টাকা ছিল সেটা দুই পাশে লিখছি একই টাকা। এবার এই দুই পাশে যেটা কম পাশ সেটাকে এই 25,000 থেকে সেইগুলো সব বাদ দিছি। দেওয়ার পর যে টাকাটা ছিল সেটা হচ্ছে আমার ব্যালেন্স। কি? আমার ব্যালেন্স। এই সেমভাবে এখন আবার রহিম অ্যান্ড সন্সের পরে এখন করব কি? নগদান হিসাব। কি করব? নগদান। আমরা এখানেই করতে পারি, চাইলে কি করতে পারি? এখানেই করতে পারি। তাহলে নতুন করে ছক লাগবে না। আচ্ছা আমরা ছক করি আবার। আচ্ছা এখানেই করি। দেখো এখানে করলেও সুবিধা হবে, একবার অসুবিধা হবে না। ওকে, এটা আমি মুছে ফেলি সব। হ্যাঁ মুছে ফেলি।
দেখো তাহলে এর আগে করছিলাম রহিম অ্যান্ড সন্স, আর এখন কি করব নগদান হিসাব। এখন কি করব নগদান হিসাব। তাহলে এখানে লিখি নগদান হিসাব। এখানে লিখব নগদান হিসাব। এই যে আমি কোথায় পাইলাম নগদান হিসাব, বলো নগদান হিসাব কোথায় পাইছি? এই যে দেখো নগদান হিসাব, এই যে নগদান হিসাব করতে বলছে, এই যে এই নগদান হিসাব। আমি রহিম অ্যান্ড সন্স অলরেডি করে ফেলছি, এখন নগদান হিসাব টিসকেই। তাহলে এখন আমি নগদান হিসাব করব। তো আমার পূর্বের মতোই কি লাগবে, ওই যে জাবেদাটা লাগবেই। কি লাগবে? জাবেদাটা আমার লাগবে, জাবেদা দেখে দেখে আমি করব। ঠিক আছে, ওকে। তো দেখি কোথায় কোথায় নগদান হিসাব আছে, সেখান থেকে আমি তথ্য নিয়ে আসবো। তো প্রথমে আমি একদম সবার উপরে যাব। হ্যাঁ, প্রথম তারিখ যেটা দেখো, এখানে ক্রয় হিসাব পাওনাদার হিসাব নগদ নাই। জুলাইয়ের 10 তারিখে দেখো নগদান হিসাব আছে, বিক্রয় হিসাব আছে। তাহলে আমি এখান থেকে কি নিব? এই নগদান হিসাব ডেবিট পাশে না? দেখো আমি করতেছি কি হিসাব এখন? নগদান হিসাব। তাহলে নগদান হিসাব কি ডেবিট? তাহলে আমি লিখবো ডেবিট পাশে, কিন্তু লিখবো বিপরীতটা, বিক্রয় হিসাব লিখবো। তাহলে আমি ডেবিট পাশে লিখবো কিন্তু বিক্রয় হিসাব লিখবো। তাহলে এখানে লিখবো কি বিক্রয় হিসাব। এটা জুলাইয়ের 10 তারিখ, জুলাই 10 লিখবো কি বিক্রয় হিসাব। কত টাকা ছিল? কত টাকা? 37,000 টাকা। তাহলে আমি এখানে লিখি 37,000 টাকা। বুঝলা? আমি করতেছি কি নগদান হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট, তাই টাকা পড়ছে ডেবিট পাশে। তারপর আর নগদান হিসাব কোথায় আছে খুঁজে বের করব। হ্যাঁ, নগদান হিসাব কোথায় আছে সেটা খুঁজে বের করব। ওকে, এই নগদান হিসাব শেষ। তারপরে দেখো আর কোথায় নগদান হিসাব আছে? পাওনাদার, ক্রয় ফেরত, বেতন, নগদান। এই যে এখানে নগদান হিসাব আছে, খেয়াল করো, এই যে নগদান হিসাব। তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি টাকা লিখবো কোথায়? ক্রেডিট পাশে। কোথায় লিখবো? ক্রেডিট পাশে। এই যে ক্রেডিট পাশে। কিন্তু কি লিখবো? লিখবো হচ্ছে এই নগদানের বিপরীত কি বেতন। তাহলে আমি লিখবো কি বেতন হিসাব লিখবো। কি লিখবো এখানে? বেতন হিসাব। 2017 জুলাই। জুলাইয়ের কত তারিখ? 30। জুলাইয়ের 30 তারিখ। তাহলে লিখবো কি জুলাইয়ের 30 তারিখ না? এই লেনদেনটা কত তারিখ হয়েছে? জুলাইয়ের 30 তারিখে। তাহলে আমি লিখবো কি জুলাইয়ের 30। আমি করতেছি নগদান হিসাব, কিন্তু লিখবো বেতন হিসাব। বেতন হিসাব, এই যে বেতন হিসাব, বেতন হিসাব মাথায় রাখবে, বেতন হিসাব। জাস্ট আমি কোন পাশে বসাবো সেটা নির্ভর করবে এই নগদান হিসাব কি আছে, ডেবিট না ক্রেডিট। যদি নগদান হিসাব ডেবিট হয় ডেবিট পাশে বসাবো, ক্রেডিট হলে ক্রেডিট পাশে, কিন্তু লিখবো তার বিপরীতটা। তো বেতন কত টাকা দিছিল? 4,500 টাকা। তাহলে এখানে লিখবো কত? 4,500 টাকা। খেয়াল করো, জাস্ট খেয়াল করো। তারপর কি আছে? বিজ্ঞাপন হিসাব ডেবিট। কত টাকা? 1,500। নগদান হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব আছে, ক্রেডিট পাশে বসবে কত? 1,500, কিন্তু লিখবো বিজ্ঞাপন হিসাব। জুলাইয়ের 31 তারিখ লিখবো কি বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাব কত টাকা? 1,500 টাকা। 1,500। তাহলে 1,500। দেখো তো আর কোনো নগদান হিসাব কিন্তু নাই। তুমি যদি এখানে সারাদিন খুঁজো, সারাদিন, হ্যাঁ কোথায় সারাদিন যদি খুঁজো তাও লাভ নাই, কারণ কি এখানে আর কোনো নগদান হিসাব নাই। একাডে ছিল। ওকে, তো এবার হচ্ছে আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে আমাদের জের টানবো। তো দেখবো কোন পাশে বেশি আছে। দেখো এ পাশে দুইটা আছে, কিন্তু এ পাশে আছে 4,000, 5-6,000 টাকা, আর এখানে 37, একটাই বেশি অনেক। তাহলে এই একটাই কি করব? এটা দুই পাশে লিখবো। প্রথমে এই পাশে লিখবো 37,000, একদম একই সমান করে লেখার চেষ্টা করব। 37,000 লিখলাম। এই 37,000 আবার এই পাশে লিখবো, এই যে 37,000 দুই পাশে লিখলাম, ডাবল দাগ দিয়ে আটকে দিলাম। দেখো 37,000 বেশির টাকাটা নিচে লিখলাম, এই টাকাটা আবার এই পাশে লিখলাম। কোনটা? এই বেশি টাকাটা ওই পাশে লিখলাম, কিন্তু ওকে যোগ করে লিখি নেই। এবার এই 37,000 থেকে এই 4,500 আর 1,500 মোট কত? 6,000। এই 6,000 টাকা বাদ দাও। 37,000 6,000 বাদ দিলে কত হয়? 31,000 টাকা হয়। কত হয়? 31,000 টাকা হয়। তাহলে আমি এখানে লিখবো কত? 31,000। এই যে 31,000 টাকা। কীভাবে বের করছি বুঝছো? 37 থেকে এই দুটো বাদ দাও, 31,000। এবং এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। কি নাম? ব্যালেন্স সিডি। এবং এখানে লিখতে পারো জুলাইয়ের 31 তারিখ, মানে ওই মাসের লাস্টের তারিখ হবে, ওই মাসের লাস্টের তারিখ হবে। এরপর যেটা করবা সেটা হলো এই 31 তারিখ জুলাই, এটা হবে আগস্ট। এখন এই পাশে এসে কী হবে? আগস্ট। আমার ঘরটা ছোট হয়ে গেছে, তোমরা একটু বড় করে নিও ঘরটা। আগস্টের 1 তারিখ হবে, পরের মাসের 1 তারিখ হবে। হ্যাঁ, পরের মাসের কী হবে? 1 তারিখ হবে। পরের মাসের 1 তারিখ হবে। তো পরের মাসের 1 তারিখে কী লিখবো? ব্যালেন্স বিডি। কী লিখবো? এই ঘরটা একটু বড় করে নিও, ব্যালেন্স
বিডি। তো ব্যালেন্স বিডি কত লিখবো? এই যে 31,000 টাকা না, এটা এই পাশে এসে ব্যালেন্স বিডি হয়ে যাবে 31,000 টাকা। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে কি নগদান হিসাব, টি ছক, এটা জাস্ট টি ছক, একদম নর্মাল বিষয়। হ্যাঁ, নর্মাল। ওকে, চলো এবার আমরা অন্য সমাধান করি। কি সমাধান করব? এখন আমাদেরকে দরকার হচ্ছে, আমরা চলো একটু অঙ্কে দেখি কি বলছে। অঙ্কের মধ্যে বলছে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, বিজ্ঞাপন হিসাব চলমান জের ছকে করতে হবে। তো আমরা ওই ছকেই মানে এইখানেই করব, চলমান জের ছক তৈরি করব। আগে কি করব? আগে চলমান জের ছক করব। ওকে, চলমান জের ছক করব। তা আমরা একটু ছকটা করে নিই, আগে ছকটা করে নিই। দেখো চলমান জের ছক একদম ইজি, হ্যাঁ, নর্মাল বিষয়। এই যে প্রথমে শিরোনাম দিলাম, শিরোনাম দিলাম, এরপরে প্রথমে কি হবে? তারিখ হবে, তারপরে তারিখের পরে বিবরণ লিখব। এই যে বিবরণ, বিবরণের পরে এখানে দিব কি? খতিয়ান করতেছি না, তাহলে জাবেদা পৃষ্ঠা দেব। খতিয়ান করলে জাবেদা পৃষ্ঠা দিলাম, জাবেদা পৃষ্ঠা। এরপরে একটা ডেবিটের ঘর হবে, একটা ডেবিটের ঘর, তারপর একটা ক্রেডিটের ঘর। এরপরে এই যে জের, এইটাকে দুই পার্ট করব, করে এক পার্টের নাম দিব কি? ডেবিট, আর এক পার্টের নাম দিব ক্রেডিট। ব্যাস। এবার সবার উপরে তুমি লিখবা কি? তোমার প্রতিষ্ঠানের নাম। তোমার প্রতিষ্ঠানের নাম কি? বড়ুয়া নার্সারি। কি নাম? বড়ুয়া নার্সারি। তাহলে এখানে লেখো বড়ুয়া নার্সারি। আমি প্রয়োজন একটু নিচে নামে নেই, এখানে লিখবো বড়ুয়া নার্সারি। খেয়াল করো, বড়ুয়া নার্সারি, নার্সারি, ঠিক আছে। আর হচ্ছে এইবার এখানে লিখবো কি? খতিয়ান। কি এটা? খতিয়ান। এবং পাশে লিখবো চলমান জের ছক। কি লিখবো? চলমান জের ছক লিখবো, চলমান জের ছক। আমার হাতের লেখা তামিল ভাষা, হ্যাঁ, বুঝার ট্রাই করো। বড়ুয়া নার্সারি, খতিয়ান, চলমান জের ছক। এবার হচ্ছে যেটা করব, এইখানে আমরা জাস্ট শিরোনামটা লিখব, মানে কি হিসাব করতে যাচ্ছি ও প্রশ্ন দেখে। এ পাশে লিখবো হিসাবের কোড নাম্বার, হিসাবের, আমি একটু এই পাশে লিখি হিসাবের কোড, হিসাবের কোড। ওকে, ডট 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 দিয়ে দিলাম। চলো এবার আমরা হচ্ছে আমাদের অঙ্কে যাই। অঙ্কে যেয়ে যে আমরা এখানে হিসাব, তার আগে আমরা শিরোনামগুলো লিখে নেই। প্রথমে কি? তারিখ, তারপর বিবরণ, দেন জাবেদা পৃষ্ঠা, যেহেতু খতিয়ান করতেছি জাবেদা পৃষ্ঠা। এটা ডেবিট টাকা, ডেবিট টাকা। এটা কি? ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এটা কি? জের, এটা কি? জের। এবং এটা কি? ডেবিট। কি এটা? ডেবিট। আর এটা কি? ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট। কথা ক্লিয়ার? ডেবিট এবং ক্রেডিট। ওকে, এবার আমরা প্রথমে কি হিসাব করব সেটা আমরা বই দেখে নিব, বই অনুযায়ী করব। তো বইয়ে প্রথমে কি হিসাব করতে বলছে? ক্রয় হিসাব। খেয়াল করো, এই যে ক্রয় হিসাব বলছে, তাহলে আমরা প্রথমে ক্রয় হিসাব করব। তো এই জন্য এখানে লিখব কি? ক্রয় হিসাব, ক্রয় হিসাব। ব্যাস। তো এবার চলো ক্রয় হিসাব কোথায় কোথায় আছে সেখান থেকে আমরা দেখে সমাধান করব। তো ক্রয় হিসাব কিন্তু আমার জানা মতে এক জায়গায় থাকার কথা। এই যে ক্রয় হিসাব ডেবিট, তাহলে লিখবো কি? ক্রয়ের বিপরীত কি আছে? পাওনাদার হিসাব, জুলাইয়ের 5 তারিখ। তাহলে লিখবো পাওনাদার হিসাব। কি লিখবো? 2017 জুলাই 5 তারিখ। কি লিখবো? পাওনাদার হিসাব। বা তুমি চাইলে এখানে রহিম অ্যান্ড সন্স হিসাব লিখতে পারো, হ্যাঁ, পাওনাদার, পাওনাদার হাইপেন দিয়ে রহিম অ্যান্ড সন্স লিখে দাও, রহিম অ্যান্ড সন্স। এবার বলো টাকা কোথায় বসবে? দেখো ক্রয় হিসাব ডেবিট, আমি যেহেতু করতেছি কি হিসাব? ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, টাকা বসবে ডেবিট পাশে। কত টাকা? 25,000 টাকা। তাহলে এখানে লিখবো 25,000 টাকা ডেবিট পাশে, 25,000। এটা আবার চলে যাবে কোথায়? ওই যে জেরের পাশে, 25,000 টাকা। এখন দেখো আর কোথাও ক্রয় হিসাব আছে কিনা। নগদান হিসাব, বিক্রয় হিসাব নাই, ক্রয় হিসাব নাই। তারপরে হচ্ছে এখানে হলো পাওনাদার হিসাব, এটা কিন্তু ক্রয় ফেরত হিসাব, ক্রয় না, কি ক্রয় ফেরত। পাওনাদার, ক্রয় ফেরত, বেতন, নগদান, বিজ্ঞাপন, নগদান নাই, আর নাই, সরি নাই,
তাহলে আমাদের কাজ এটা হচ্ছে শেষ। এখন কি করবা তুমি যেটা করবা সেটা হলো এইখান থেকে মাথা পর্যন্ত একটা দাগ দিয়ে দাও। এ হচ্ছে তোমার খতিয়ান, নিচেরগুলো কাটা, হ্যাঁ নিচেরগুলো কি কাটা, এ হচ্ছে তোমার একটা খতিয়ান ক্রয় হিসাব। এরকম অনেকগুলো ছক একসাথে করে নিবা, তারপর লিখে ফেলবা। সবগুলো ছক করে তারপর লিখে ফেলো। চলো এবার আমরা পরেরটা করি। আমি ফাঁকি দিচ্ছি না, আমি আবার করে দিচ্ছি, পরেরটা করে দিব, টেনশন নিও না। আমরা ভিতরে তথ্যগুলো জাস্ট মুছে দিব, এখানে ভিতরে তথ্যগুলো জাস্ট মুছে দেবো, শেষ, আমার কাজ শেষ। এখন আমি কি করব, দেখব কি হিসাব করতে বলছে সেটা দেখব। তো আমার এখানে করতে বলা হয়েছে ক্রয় হিসাব শেষ। এখন লিখতে বলছে বিক্রয় হিসাব। কি বলছে, এই যে দেখো, এই যে বিক্রয় হিসাব। তো চলো আমরা এখানে আগে লিখে নেই বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। তো দেখো কোথায় কোথায় বিক্রয় হিসাব আছে, বিক্রয় হিসাব কোথায় আছে, হ্যাঁ আছে, এক জায়গায় আছে। দেখো এখানে নিচে আছে কিনা, নগদান হিসাব, বিজ্ঞাপন, নগদান, বেতন, ক্রয়, ফেরত, পাওনাদার নাই, হচ্ছে বিক্রয় হিসাব নাই। তাহলে বিক্রয় হিসাব আছে এক জায়গায়, এই যে মনে আছে বিক্রয় হিসাব জুলাইয়ের 10 তারিখ, বিক্রয় হিসাব ক্রেডিট 37,000 টাকা জুলাইয়ের 10 তারিখে। কি বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে বিক্রয়ের বিপরীত কি ছিল, নগদান হিসাব। তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব 10 তারিখ, নগদান হিসাব, নগদান হিসাব। তো নগদান হিসাব, এখন দেখো বিক্রয় হিসাব কি ছিল, বিক্রয় হিসাব ক্রেডিট ছিল 37,000 ক্রেডিট, তাহলে টাকা বসবে ক্রেডিট পাশে 37,000, এইটা একদম জেরের পাশে যাবে 37,000। আরও একটা শেষ, বলো তো এটা কোনো কথা, শেষ। এরপরে আমরা অন্যটা চলে যাই। এই হলো, তুমি জাস্ট তুলে নোট করে নাও, এটা জাস্ট নোট করে নাও, হ্যাঁ। এবার আমরা যাব হলো পরেরটাতে, জাস্ট নর্মাল অঙ্ক। তোমরা কোর্সে ভর্তি হও, হ্যাঁ একদম। মানে আমি অনেকে জানতে চাই যে স্যার আপনি কি অতিরিক্ত সৃজনশীল করবেন? অবশ্যই, প্রত্যেকটা অধ্যায় 30 থেকে 40টা সৃজনশীল করাবো, 30 থেকে 40টা সৃজনশীল, ঠিক আছে। গাইডের অতিরিক্ত সৃজনশীল সব সমাধান করাবো, প্রত্যেকটা অধ্যায় 30 থেকে 40টা। বইয়ের অঙ্ক তো তুমি ইউটিউবে ছাড় দিবা, কোর্সে ভর্তি হওয়ার দরকার কি, তাই না? 30 থেকে 40টা, ওকে। এবার কি হিসাব আছে আমাদের, বিক্রয় হিসাব শেষ। এখন করব বেতন হিসাব। এই যে দেখো বেতন, এই যে কি বেতন, তাহলে চলো আমরা বেতন হিসাব করি। এখানে লিখব কি বেতন, বেতন। এবং বেতন হিসাবে কোথায় আছে দেখো, ক্রয়, পাওনাদার, নগদান, বিক্রয়। বেতন হিসাবে এখানে নাই, বেতন হিসাব গেলে দেখো নিচের দিকে আছে, এই যে এটা কি পাওনাদার হিসাব, ক্রয় ফেরত হিসাব, বেতন। এই যে বেতন হিসাব আছে জুলাইয়ের 30 তারিখ, তাহলে এখানে লিখব কি জুলাইয়ের 30 তারিখ। কি হিসাব লিখব, বেতন হিসাব ডেবিট, বিপরীতে আছে কি নগদান হিসাব আছে। কত টাকা, 4,500 টাকা। তাহলে আমরা লিখব এখানে নগদান হিসাব, নগদান হিসাব কত টাকা, 4,500। এখন দেখো তো বেতন হিসাব ডেবিট না, তাহলে টাকা বসবে কোথায়, ডেবিট পাশে। লিখব বিপরীতটা, টাকা বসবে ডেবিটটা, ডেবিট পাশে। এই যে 4,500, 4,500, জেরের পাশেও 4,500। আরও যদি থাকতো তাহলে আরও লিখতাম, ওকে। এই হচ্ছে বেতন হিসাব শেষ, বেতন হিসাব শেষ। এখন চলো আমরা যাব হচ্ছে বেতন হিসাবের পরে অন্য একটা হিসাবে যাব, দেখি কি হিসাব আছে। বেতনের পর যতদূর সময় বিজ্ঞাপন হিসাব আছে, ওকে। দেখো কি হিসাব আছে একটু দেখে নিই, চলো। এই যে এখানে বলছে কি বিজ্ঞাপন হিসাব বলছে, কি বলছে, বিজ্ঞাপন। এই যে দেখো বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন, তাহলে আমরা বিজ্ঞাপন হিসাব করব। তো এখন দেখব বিজ্ঞাপন হিসাব আছে কোথায়, বিজ্ঞাপন হিসাব আছে কোথায়, দেখো এই যে বিজ্ঞাপন এক জায়গায় আছে, এই যে বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন হিসাব আছে, দেখে বিজ্ঞাপন হিসাব ডেবিট পাশে কিন্তু আছে আবার। এর বিপরীত কি নগদান হিসাব, তাহলে আমরা লিখব কি নগদান হিসাব। এবং এটা হচ্ছে 31 তারিখ, জুলাইয়ের 31, লিখব কি নগদান হিসাব। এখন দেখো তো বিক্রয় হিসাব কি আছে আর বিজ্ঞাপন হিসাব কি আছে, ডেবিট না, ডেবিট। আমরা এখানে লিখি নাই বিজ্ঞাপন হিসাব, এটা বিজ্ঞাপন, সব লেখা একই রকম থাকবে, বিজ্ঞাপন হিসাব, ওকে। তাহলে বিজ্ঞাপন হিসাব, নগদান হিসাব। এখন দেখো বিজ্ঞাপন হিসাব কি ডেবিট না, টাকা বলবে ডেবিট পাশে, কত 1,500। তাহলে ডেবিট পাশে 1,500 বসাও, এই টাকাটা জেরের পাশে, ডেবিট পাশে 1,500, ব্যাস হয়ে গেছে হচ্ছে অঙ্ক। সো এই নর্মাল অঙ্কগুলো মোটামুটি অনেকে অনেক হার্ডভাবে দেখে, তো আমি চাই তোমরা আরও সহজভাবে করো। সো তোমরা যদি এই মানে আমার কোর্সে একটাবার ভর্তি হয়ে দেখো অ্যাটলিস্ট, যদি ভালো না লাগে আমাকে বইলো, দেন তুমি তোমার মানি রিটার্ন পেয়ে যাবা, তোমার টাকা তুমি রিটার্ন পেয়ে যাবা। মাত্র 499 টাকা। জুম অ্যাপে ক্লাস করবা সরাসরি একদম এইভাবে, জুম অ্যাপে, এটা তো রেকর্ডেড ভিডিও, জুম অ্যাপে ক্লাস হবে সরি, প্রাইভেট পড়ার মতো। 499 টাকা একবার দিলেই পুরো বছর তুমি ক্লাস করতে পারবা। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে তুমি ভর্তি হতে পারো। লেকচার শিটগুলো অ্যাটলিস্ট ফ্রি পাবা, যেটা পড়ে তুমি বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাওয়া। তোমাদের সাথে আমি থাকবো সবসময় ইনশাল্লাহ।
দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে তুমি প্রথমে থাকো, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দিও, একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্টে জানিও যে এই ক্লাসটা কেমন লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।